রাঘব উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা, প্রায় ২৮ বছর বয়সী একজন সাধারণ কিন্তু অসাধারণ চিন্তাভাবনার যুবক ছিল। তার বাবা একজন ছোট কৃষক ছিলেন, আর মা বছরের পর বছর ঘর সামলানোর সাথে সাথে পরিবারকে ভেঙে যেতে দিত না। ছোটবেলা থেকেই রাঘব দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছিল। কখনো খেতে বাবার সাথে কাজ করত, কখনো গ্রামের বাচ্চাদের টিউশনি পড়িয়ে নিজের বইপত্রের খরচ চালাত। কখনো উৎসবে নতুন জামাকাপড় না পেলেও সে কোনো অভিযোগ করত না, কারণ তার মনে কেবল একটা স্বপ্ন ছিল। একদিন সে ইউপিএসসি পরীক্ষা পাশ করে এমন একজন অফিসার হবে যে সেই সব মানুষদের সাহায্য করবে যাদের আওয়াজ সাধারণত কেউ শোনে না। এই স্বপ্নটাই তার প্রতি সকালের শুরু ছিল, আর প্রতি রাতের শেষ চিন্তাও ছিল। শহরে সে একটা ছোট ভাড়ার ঘরে থাকত, দিনে লাইব্রেরিতে পড়াশোনা করত, সন্ধ্যায় দুটো বাচ্চার জায়গায় এখন কেবল বয়স্ক শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করিয়ে নিজের খরচ চালাত। কারণ সে ঠিক করে নিয়েছিল যে তার কঠোর পরিশ্রম যে কোনো পরিস্থিতিতে তার আত্মসম্মানের চেয়ে বড় হবে না। সেদিনও সে জেলা লাইব্রেরি থেকে ফিরছিল। তার ব্যাগে নোটস, সংবিধানের মোটা বই, অর্থনীতির খাতা আর কিছু পুরনো প্রশ্ন উত্তর রাখা ছিল। আকাশ দুপুর থেকেই মেঘে ঢাকা ছিল, কিন্তু পড়াশোনায় ডুবে থাকার কারণে তার আবহাওয়ার দিকে খেয়ালই থাকল না। যেই সে পাহাড়ি রাস্তার দিকে এগোলো, আচমকা জোরে হাওয়া বইতে লাগল। কিছুক্ষণের মধ্যেই কালো মেঘ পুরো আকাশকে ঢেকে নিল, আর তারপর এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে সামনের রাস্তাও ঝাপসা হয়ে গেল। রাঘব সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ বুকের সাথে জড়িয়ে নিল, যাতে বইগুলো ভিজে না যায়। তার কাছে না ছাতা ছিল আর না কোনো রেইনকোট। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল। কিন্তু তার নিজের শরীরের চিন্তা ছিল না, চিন্তা ছিল সেই বইগুলোর, যার জন্যে সে মাসের পর মাস টাকা জমিয়েছিল। সে অনবরত সামনের দিকে এগোতে থাকল। রাস্তা শুনশান ছিল, দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। মোবাইলের নেটওয়ার্কও শেষ হয়ে গিয়েছিল। সন্ধে আস্তে আস্তে রাতে বদলে যেতে লাগল। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরকে কাঁপতে বাধ্য করছিল। তখনই সে দূরে একটা মাটি আর কাঠ দিয়ে তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে একটা বড় নিম গাছ ছিল। উঠোন খুবই গোছানো ছিল। বারান্দায় মাটির বড় বড় টব রাখা ছিল, যেগুলোতে রং বেরঙের ফুল ফুটেছিল। বাড়িটা ছোট অবশ্যই ছিল, কিন্তু প্রতিটা কোণ এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে সেখানে বসবাসকারী মানুষটি সরলতার সাথে সৌন্দর্যকে উপভোগ করতে জানে। রাঘব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে মনে মনে ভাবল যে চেনা পরিচয় ছাড়া কারোর বাড়ি যাওয়া উচিত হবে না। কিন্তু তীব্র বৃষ্টি আর ঠান্ডা হাওয়া এখন তার শরীরের শক্তি কেড়ে নিতে লাগল। অবশেষে সে সাহস করে দরজায় আলতো করে টোকা দিল। কিছু মুহূর্ত পর্যন্ত ভেতরে নীরবতা ছিল। তারপর কাঠের দরজাটা আস্তে করে খুলল। সামনে প্রায় ৩০ বছর বয়সী একজন অত্যন্ত শান্ত, সরল আর মর্যাদাপূর্ণ নারী দাঁড়িয়েছিল। সে হালকা রঙের সাধারণ সুতির শাড়ি পরেছিল। মুখে কোনো কৃত্রিম হাসি ছিল না, কিন্তু চোখে এমন এক করুণা ছিল যা যে কোনো ক্লান্ত মানুষকে ভরসা দিতে পারত। ইনিই ছিলেন অর্পিতা, গ্রামে একা থাকা বিধবা, যিনি বহু বছর আগে নিজের স্বামীকে হারিয়েছিলেন, আর তারপর সমাজের অগণিত কথার মাঝেও নিজের সম্মান আর আত্মসম্মানের সাথে বেঁচে থাকা ছেড়ে দিলেন না। অর্পিতা সামনে দাঁড়িয়ে থাকা ভেজা যুবকটিকে দেখল, তার কাঁপতে থাকা হাতে বইয়ে ভরা ব্যাগ দেখল, আর শান্ত গলায় জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আর এই সময় এখানে কিভাবে চলে এলে? রাঘব বিনয়ের সাথে হাত জোড় করে বলল, আমার নাম রাঘব। আমি ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছি। লাইব্রেরি থেকে ফেরার সময় বৃষ্টিতে ফেসে গেলাম। আপনি যদি অনুমতি দেন, তবে কেবল রাতটুকুর জন্য বারান্দায় বসে যাব। সকাল হতেই চলে যাব। আমার ঘরের ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। আমার কারণে আপনার কোনো রকমের সমস্যা হবে না। অর্পিতা কিছু মুহূর্ত তার চোখের দিকে দেখল। সেখানে না কোনো ছল ছিল আর না ভয়, কেবল ক্লান্তি আর সত্যতা ছিল। সে সঙ্গে সঙ্গে বলল, এত তীব্র বৃষ্টিতে কোনো মানুষ বাইরে বসতে পারে না। আগে ভেতরে এসো, নিজের ভেজা জামাকাপড় শুকিয়ে নাও, গরম চা খেয়ে নাও, তারপর আরাম করে কথা বলবো। রাঘব ইতস্তত করে বলল, না, গ্রামের লোকেরা ভুল বুঝবে। আমি আপনার বদনামের কারণ হতে চাই না। অর্পিতার মুখে হালকা একটু হাসি এলো। সে আস্তে করে বলল, যেসব মানুষ সত্যি না জেনে কথা রটায়, তাদের ভয়ে মানবিকতা ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল হয়। তুমি নিশ্চিন্ত হয়ে ভেতরে এসো, এখানে তোমার সম্মান সুরক্ষিত থাকবে।
রাঘব মাথা নিচু করে ধন্যবাদ জানালো আর ভেতরে চলে এলো। ঘরের ভেতরে সব জিনিস খুব পরিপাটি করে রাখা ছিল। একটা ছোট কাঠের আলমারি, কিছু বইপত্র, ভগবানের ছোট একটা মন্দির, পরিষ্কার বিছানো চাদর, মাটির সুবাস আর উনুনে ফুটতে থাকা চা। পুরো পরিবেশটা একটা আপনত্ব দিচ্ছিল। অর্পিতা তাকে একটা শুকনো তোয়ালে দিল আর বলল যে আগে নিজের চুল শুকিয়ে নাও। তারপর সে নিজের প্রয়াত স্বামীর সযত্নে রাখা সাধারণ জামাকাপড় তাকে পরার জন্য দিল। রাঘব প্রথমে তো বারণ করতে থাকল, কিন্তু অর্পিতা জিদ করল যে অসুস্থতা কোনো স্বপ্ন দেখে আসে না। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তবে তোমার প্রস্তুতি থমকে যাবে। এটা শুনে রাঘবের চোখ ভরে এলো। সে প্রথমবার অনুভব করল যে বছরের পর বছর কেউ একজন তাকে কেবল একজন মানুষ ভেবে তার চিন্তা করল। কিছুক্ষণ পর দুজনে উনুনের পাশে বসে গরম চা খাচ্ছিল। বাইরে অনবরত বৃষ্টি পড়ছিল। বিদ্যুতের চমক পাহাড়গুলোকে কিছু মুহূর্তের জন্য আলোকিত করে দিত, আর তারপর চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ত। কথাবার্তা আস্তে আস্তে জীবনের দিকে মোড় নিল। রাঘব নিজের সংগ্রামের কথা বলল, কিভাবে সে কত রাত খালি পেটে কেবল জল খেয়ে কাটিয়েছিল যাতে বই কিনতে পারে। কিভাবে সে কখনো কারো সামনে হাত পাতেনি, কারণ তার বিশ্বাস ছিল যে পরিশ্রম দেরিতে হলেও নিজের রাস্তা ঠিকই তৈরি করে নেয়। অর্পিতা শান্ত হয়ে তার কথা শুনতে থাকল। তারপর সে প্রথমবার নিজের জীবনের কষ্ট ভাগ করে নিল। সে বলল যে স্বামী চলে যাওয়ার পর মানুষ পাশে দাঁড়ানোর বদলে প্রশ্ন বেশি করেছিল। আত্মীয় স্বজনরা আস্তে আস্তে দূরে চলে গেল। সমাজ তাকে দুর্বল ভেবেছিল, কিন্তু সেই নিজের আত্মসম্মানকে কখনো ভেঙে যেতে দিল না। সে সেলাই, চাষবাস আর কঠোর পরিশ্রম করে নিজের জীবন চালালো। সে বলল যে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার চরিত্র। ধন সম্পদ আর রূপ সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু ভালো চরিত্র সারা জীবন সাথে থাকে। রাহুব তার কথা মনোযোগ দিয়ে শুনল, আর মনে মনে ভাবল যে আজ সে বইয়ের চেয়েও বড় জীবনের পাঠ পাচ্ছে। রাত আরও গভীর হতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ এখনও একই রকম ছিল, কিন্তু ঘরের ভেতরে দুজন অচেনা মানুষের মধ্যে বিশ্বাসের এমন একটা সম্পর্ক জন্ম নিয়েছিল, যাতে কোনো স্বার্থ ছিল না, কেবল সম্মান ছিল, কেবল মানবিকতা ছিল। আর হয়তো ভাগ্য চুপচাপ নিজের আগামী ভোরের জন্য একটা নতুন অধ্যায় লিখছিল। বন্ধুরা, আপনাদের যদি গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সকাল হওয়ার আগেই বৃষ্টির গতি কমতে শুরু করেছিল। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া এখনও পরিবেশকে এক কাঁপুনি দিয়ে ভরিয়ে দিচ্ছিল। রাঘবের চোখ খুলল তো সে দেখল যে অর্পিতা আগেই জেগে গিয়েছিল। সে উঠোনে রাখা তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে প্রার্থনা করছিল। তার মুখে সেই একই সরলতা ছিল, আর চোখে সেই একই ধৈর্য, যেন জীবন তাকে হাজারো দুঃখ দিয়েছিল, কিন্তু সে হাসা কখনো ছাড়ল না। রাঘব কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকল। তার মনে সেই নারীর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল, যে কোনো চেনা পরিচয় ছাড়াই একজন অচেনা যুবকের উপর ভরসা করেছিল। কিছুক্ষণ পর অর্পিতা হাসতে হাসতে ভেতর এলো আর বলল, রাতটা ঠিকঠাক কাটল তো? রাঘব মাথা নেড়ে বলল, হয়তো অনেক মাস পর এত শান্তির ঘুম এলো। এর জন্য আপনাকে যত ধন্যবাদ জানাবো ততই কম হবে। অর্পিতা স্বাভাবিক গলায় বলল, ধন্যবাদ আমাকে নয়, সেই মানবিকতাকে দিও যে এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। এরপর সে উনুনে গরম নাস্তা তৈরি করল। রাঘব বারবার বারণ করতে থাকল যে সে কেবল চা খেয়ে চলে যাবে, কিন্তু অর্পিতা বলল, খালি পেটে কেউ গন্তব্য জয় করতে পারে না। আগে খাবার খেয়ে নাও, তারপর পরের যাত্রা করো। রাঘব প্রথমবার কোনো সংকোচ ছাড়া হেসে খাবার খেল। এরই মধ্যে গ্রামের দিকে যাওয়া কাঁচা রাস্তা দিয়ে ২-৩ জন মানুষ যাচ্ছিল। তাদের নজর যেই অর্পিতার বাড়ির বাইরে রাখা পুরুষের ভেজা জুতো আর বারান্দায় ঝুলতে থাকা জামাকাপড়ের ওপর পড়ল, তারা একে অপরের মুখ দেখতে লাগল। কেউ কিছু বলল না, কিন্তু তাদের চোখে প্রশ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই লোকেরা গ্রামে পৌঁছে গেল, আর পুরো ঘটনা না জেনেই নানা রকম কথা ছড়াতে লাগল। কেউ বলল, সারা রাত অর্পিতার বাড়িতে কোনো অচেনা মানুষ ছিল। কেউ বলল, নিশ্চয়ই কোনো শহরের লোক ছিল। কেউ বলল, এখন তো সে সব সীমা পার করে দিল। গ্রামের চত্বরে বসে কিছু মানুষ সত্যিটা না জেনেই নিজের নিজের গল্প বানিয়ে নিল, কিন্তু কেউ এটা জানার চেষ্টা করল না যে আসলে সত্যিটা কী ছিল।
ওদিকে রাঘব নিজের ব্যাগে বই রাখছিল। সে ওর পিতাকে বলল, আমার যাওয়া উচিত। আপনি যে উপকার করেছেন তা আমি সারা জীবন ভুলব না। ওর পিতা হেসে বলল, যদি সত্যি আমার ঋণ শোধ করতে চাও তবে একদিন বড় অফিসার হয়ে কোনো অভাবী মানুষের সাহায্য অবশ্যই করো। সেটাই আমার জন্য সবচেয়ে বড় ধন্যবাদ হবে। রাঘব হাত জোর করে প্রণাম জানালো আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। কিন্তু যেই সে গ্রামের মূল রাস্তায় পৌঁছল, অনেকে তাকে একদৃষ্টে দেখতে লাগল। কিছু মানুষ নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছিল। একজন বয়স্ক মানুষ তাকে থামিয়ে জিজ্ঞেস করল, রাতে কোথায় ছিলে বাবা? রাঘব কোনো দ্বিধা ছাড়াই সত্যিটা বলে দিল যে প্রচণ্ড বৃষ্টির কারণে সে অর্পিতার বাড়িতে থেকে গিয়েছিল। ব্যাস, এতটুকু শুনতেই কিছু মানুষের মুখের ভাব বদলে গেল। তাদের মধ্যে থেকে একজন লোক বলল, তুমি জানো ও একা বিধবা, তার বাড়িতে রাত কাটানো ঠিক ছিল না। রাঘব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি কারোর বাধ্যবাধকতার সুযোগ নিইনি, আর উনি আমার নিরুপায় অবস্থার সম্মান করেছেন। যদি কোনো ক্ষুধার্ত আর ভিজে যাওয়া মানুষকে এক রাতের আশ্রয় দেওয়া ভুল হয়, তবে সঠিক কোনটা? সেখানে উপস্থিত অনেকেই তার কথা শুনে চুপ হয়ে গেল, কিন্তু কিছু মানুষের তার এই সততাও পছন্দ হল না। ঠিক সেই সময় গ্রামের প্রভাবশালী জমিদার ভানু প্রতাপ সেখানে এসে পৌঁছল। সে বছরের পর বছর ধরে অর্পিতার ছোট জমিটা কেড়ে নিতে চাইছিল, কারণ তার ক্ষেত ওই জমির সাথেই লাগানো ছিল। কিন্তু অর্পিতা প্রতিবার আইনি কাগজপত্র দেখিয়ে তার ইচ্ছে নাকাম করে দিত। এখন তার কাছে গ্রামে ছড়িয়ে পড়া গুজবটা একটা নতুন সুযোগ মনে হচ্ছিল। সে উঁচু গলায় বলল, দেখলে, আমরা আগে থেকেই বলতাম যে একা মহিলার ওপর ভরসা করা উচিত নয়। রাঘব প্রথমবার তার দিকে সরাসরি দেখল আর বলল, কারো চরিত্রের ওপর দাগ লাগানোর আগে নিজের শব্দের সম্মান করা শিখুন। আমি সারা রাত ওখানে ছিলাম, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে অর্পিতাজির মতো সম্মানিত মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। উনি আমাকে ছেলের মতো আশ্রয় দিয়েছেন। আপনার অভিযোগ মিথ্যা। ভানুপ্রতাপের আশা ছিল না যে একজন অচেনা যুবক তার সামনে এভাবে দাঁড়িয়ে যাবে। সে রেগে গিয়ে বলল, তোমরা শহরের লোকেরা আমাদেরই পঞ্চায়েতে জ্ঞান দিও না। রাঘব শান্ত গলায় বলল, সত্যি বলার জন্য কোনো পদ বা গ্রামের প্রয়োজন হয় না। সত্যি কেবল সত্যি হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অনেকেই প্রথমবার অনুভব করল যে এই ছেলেটি ভয় পাওয়ার মতো নয়। তখনই গ্রামের একজন মুরব্বী সামনে এলো আর বলল, কোনো প্রমাণ ছাড়া কোনো মহিলার ইজ্জতের ওপর আঙুল তোলা সবচেয়ে বড় পাপ। আগে পুরো কথা শোনা উচিত। তার কথা শুনে কিছু মানুষ আস্তে আস্তে সেখান থেকে সরতে লাগল, কিন্তু ভানুপ্রতাপের মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে এত সহজে পিছিয়ে যাওয়ার পাত্র নয়। সে মনে মনে ঠিক করে নিল যে এখন সে যে কোনো উপায়ে অর্পিতা আর রাঘব দুজনকেই বদনাম করেই ছাড়বে। ওদিকে রাঘব গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মন বারবার সেই ছোট বাড়ির দিকেই ফিরে যাচ্ছিল, যেখানে সে কেবল এক রাতের আশ্রয় পায়নি, বরং জীবনের সবচেয়ে বড় বিশ্বাস পেয়েছিল। অন্যদিকে অর্পিতা নিজের উঠোনে বসেছিল। গ্রামে ছড়িয়ে পড়া কথার খবর সেও পেয়ে গিয়েছিল। তার চোখ কিছু মুহূর্তের জন্য ভেজা অবশ্যই হল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আস্তে করে আকাশের দিকে দেখল আর মনে মনে বলল, হে ভগবান, যদি আমি কারো সাহায্য করে কোনো ভুল করে থাকি, তবে তার শাস্তি আমাকে দিয়ে দিন, কিন্তু ওই ছেলেটার স্বপ্নগুলোকে কখনো ভেঙে দেবেন না। তাকে তার গন্তব্য অবশ্যই দেবেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই রাঘবই আগামী সময়ে তার জীবনের সবচেয়ে মজবুত সাহারা হতে চলেছে। আর আজকের এই ছোট সাক্ষাৎ এমন একটা সম্পর্কের শুরু হয়ে গিয়েছিল যাকে সময়, সমাজ আর পরিস্থিতি লাখ চেষ্টার পরেও কখনো ভাঙতে পারবে না। রাঘব শহরে ফিরে তো এলো, কিন্তু তার মন বারবার সেই ছোট ঘর আর অর্পিতার সম্মানপূর্ণ ব্যবহারের কথা মনে করছিল। সে নিজের পড়াশুনো আগের চেয়েও বেশি পরিশ্রমের সাথে শুরু করে দিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ওঠা, কিছু সময় ধ্যান করা, তারপর সংবিধান, ইতিহাস, অর্থনীতি আর সাম্প্রতিক ঘটনাবলীর প্রস্তুতি নেওয়া তার দিনযাপনের নিয়ম হয়ে গিয়েছিল। সে জানত যে তার কাছে হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার জন্য পুরো জীবন পড়ে আছে। অন্যদিকে গ্রামে অর্পিতা নিজের দৈনন্দিন কাজে লেগে থাকত। সকালে ক্ষেত দেখত, দুপুরে সেলাই করত, আর সন্ধ্যায় নিজের ছোট বাড়ির উঠোনে বসে ভগবানের নাম নিত। কিন্তু গ্রামের কিছু মানুষ এখনও তার ব্যাপারে কানাকানি করা থেকে বিরত থাকত না। অর্পিতা সব খোঁটা হেসে সহ্য করে নিত, কারণ তার বিশ্বাস ছিল যে সত্যের দেরি অবশ্যই হয়, কিন্তু হার কখনো হয় না। এরই মধ্যে ভানুপ্রতাপ একটা নতুন চাল চলা শুরু করে দিল। সে গ্রামের কিছু মানুষকে বোঝাতে শুরু করল যে অর্পিতার মতো একা মহিলা ওই জমির দেখাশোনা করতে পারবে না, তাই ওই জমি
গ্রামের উন্নয়নের নামে তার হাতে তুলে দেওয়া উচিত, যেখানে তার আসল উদ্দেশ্য ওই জমি দখল করা ছিল। অর্পিতা পরিষ্কার ভাষায় না করে দিল। সে বলল যে এই জমি তার স্বামীর শেষ স্মৃতিচিহ্ন, আর সে এটা কোনো মূল্যেই ছাড়বে না। এই উত্তর শুনে ভানুপ্রতাপ ভেতরে ভেতরে আরও জ্বলে উঠল। ওদিকে রাঘব নিজের প্রস্তুতিতে ব্যস্ত ছিল যে একদিন তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। অন্যদিকে অর্পিতা ছিল। সে ইতস্তত করে বলল, রাঘব, আমি তোমার নম্বর সেই কাগজ থেকে পেয়েছি যেটাতে তুমি নিজের নাম লিখেছিলে। আমি ভাবলাম তোমার প্রস্তুতি কেমন চলছে। রাঘবের গলায় আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বলল, আপনার দোয়া রয়েছে, সব ঠিকঠাক চলছে। তারপর সে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? অর্পিতা কিছু মুহূর্ত চুপ রইল, আর তারপর বলল, আমি ঠিক আছি। বাস গ্রামে লোকেরা এখনও কথা বলে, কিন্তু এখনও অভ্যাস হয়ে গেছে। এটা শুনে রাঘবের মন ভারী হয়ে গেল। সে বলল, একদিন এই লোকেরাই আপনার সম্মানের সামনে মাথা নত করবে। আমার পুরো বিশ্বাস আছে। অর্পিতা হাসল আর বলল, আমার নিজের জন্য নয়, তোমার পরীক্ষার চিন্তা হচ্ছে। তুমি বাস মন দিয়ে পড়াশোনা করো, বাকি সব সময়ের উপর ছেড়ে দাও। সেদিনের পর দুজনে কখনো কখনো কথা বলতে লাগল। তাদের কথাবার্তায় না কোনো কৃত্রিমতা ছিল, আর না কোনো লোভ। কেবল সম্মান, বিশ্বাস আর একে অপরের সংগ্রামের জন্য সত্যিকারের চিন্তা ছিল। অনেক সময় যখন রাঘব হতাশ হয়ে পড়ত, তখন অর্পিতা তাকে সাহস দিত, বলতো, মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে আলোকময় সকাল আসে। আর যখন কখনো অর্পিতা গ্রামবাসীদের কথায় দুঃখী হতো, তখন রাঘব তাকে বোঝাতো যে অন্যদের চিন্তাভাবনার চেয়ে বেশি জরুরি নিজের চরিত্র হয়। আস্তে আস্তে দুজনে একে অপরের জীবনের শক্তি হয়ে গেল। কয়েক মাস পর ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার দিন এসে গেল। পরীক্ষা কেন্দ্র অন্য শহরে ছিল। রাঘব পুরো প্রস্তুতির সাথে সেখানে পৌঁছল। পরীক্ষা শেষ হওয়ার পর যখন সে বাইরে বেরোল, তখন তার মুখে আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে এবার তার পরিশ্রম ফল দেবে। কিছুদিন পর ফলাফল এলো, আর রাঘব প্রিলিমিনারি পরীক্ষার চমৎকার নম্বর নিয়ে পাশ করে গিয়েছিল। সে সবার আগে অর্পিতাকে ফোন করল। অন্যদিকে যেই অর্পিতাই খবর শুনল, তার চোখ থেকে আনন্দের অশ্রু বেরিয়ে এলো। সে বলল, আমি জানতাম যে তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। রাঘব ভাবুক হয়ে বলল, যদি সেই বর্ষার রাতে আপনি আমাকে আশ্রয় না দিতেন, তবে হয়তো আমার বইগুলো ভিজে যেত, আমি অসুস্থ হয়ে পড়তাম, আর হয়তো এই দিন কখনো আসত না। আপনার এক রাতের মানবিকতা আমার পুরো জীবন বদলে দিল। অর্পিতা কিছু বলল না, কেবল ভগবানের ধন্যবাদ করতে থাকল। পরের দিনই ভানুপ্রতাপ কিছু মানুষের সাথে তার বাড়িতে পৌঁছল আর বলল, শেষবারের মতো বলছি, নিজের জমি আমাকে বিক্রি করে দাও, নয়তো পরে পস্তাবে। অর্পিতা দৃঢ় গলায় বলল, আমি আমার সম্মান আর নিজের স্বামীর স্মৃতিচিহ্ন কোনো মূল্যেই বিক্রি করব না। ভানুপ্রতাপ রেগে মেগে সেখান থেকে চলে গেল, কিন্তু যেতে যেতে সে এতটুকু অবশ্যই বলল, এবার দেখো, তোমাকে এই গ্রামের শান্তিতে বাঁচতে দেব না। অর্পিতা প্রথমবার তার শব্দের পেছনে তাকিয়ে থাকা চক্রান্ত অনুভব করল। সে সেই সন্ধ্যায় রাঘবকে ফোন করল না, কারণ সে তার পড়াশোনায় বাধা দিতে চায়নি। কিন্তু তার মনে একটা অজানা ভয় অবশ্যই বসে গিয়েছিল। অন্যদিকে রাঘব মূল পরীক্ষার প্রস্তুতিতে পুরো শক্তি দিয়ে লেগে গিয়েছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে মহিলা তার স্বপ্নগুলোকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, এখন সেই মহিলাই নিজের সম্মান আর নিজের অধিকারের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে চলেছে। আর খুব তাড়াতাড়ি তার জীবন আবারও সেই গ্রামের দিকেই মোড় নিতে চলেছিল, যেখান থেকে তার ভাগ্য প্রথমবার নতুন রাস্তা বেছে নিয়েছিল। সময় নিজের গতিতে এগিয়ে যেতে থাকল। রাঘব দিনরাত মূল পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকল। তার জন্য এখন প্রতিটা মিনিটের মূল্য ছিল। কিন্তু তার মনের একটা কোণে অর্পিতার চিন্তা সব সময় থেকে যেত। বেশ কিছুদিন যখন অর্পিতার কোনো ফোন এলো না, তখন তার অস্থিরতা হতে লাগল। অবশেষে এক সন্ধ্যায় সে নিজেই ফোন করল। অনেকক্ষণ ধরে রিং হতে থাকল, তারপর অর্পিতা নিচু গলায় ফোন তুলল। তার গলা আগের মতো মজবুত ছিল না। রাঘব সঙ্গে সঙ্গে বুঝে গেল যে কিছু না কিছু অবশ্যই হয়েছে। সে জিজ্ঞেস করল, অর্পিতাজি, সব ঠিকঠাক তো? আপনি অনেকদিন ধরে কথাও বলেননি। অর্পিতা কথা এড়ানোর চেষ্টা করল, কিন্তু রাঘবের বারবার জিজ্ঞাসায়
সে আস্তে আস্তে সব কথা বলে দিল। সে বলল যে ভানুপ্রতাপ অনবরত তার ওপর জমি বিক্রি করার চাপ তৈরি করছে। গ্রামের কিছু মানুষকে বকিয়ে তার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। লোকেরা তার বাড়ি আসাও কমিয়ে দিয়েছে। বাজারে যাওয়ার সময়ও অনেকে খোটা দেয়। কিন্তু সে আজ পর্যন্ত কাউকে কোনো উত্তর দেয়নি, কারণ তার বিশ্বাস আছে যে সত্য একদিন অবশ্যই সামনে আসবে। এই সব শুনে রাঘব কিছুক্ষণ পুরোপুরি শান্ত হয়ে গেল। তারপর সে দৃঢ় গলায় বলল, আপনি সেই রাতে একজন অচেনা ছেলের ওপর ভরসা করেছিলেন। এখন আমার পালা যে আমি আপনার সাথ দেব। অর্পিতা সঙ্গে সঙ্গে বারণ করে বলল, না রাঘব, তোমার পরীক্ষা সামনে। যদি তুমি এখানে চলে এসো তবে তোমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার কারণে তোমার স্বপ্নের উপর কোনো প্রভাব পড়ুক। রাঘব হেসে বলল, আপনিই তো শিখিয়েছিলেন যে সঠিক সময়ে সঠিক মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় ধর্ম হয়। আপনি চিন্তা করবেন না, আমি আমার দায়িত্বও পালন করব আর পড়াশোনাও। কিছুদিন পরই মূল পরীক্ষা শেষ হল। পরীক্ষা দিয়ে বেরোনোর সময় রাঘবের মুখে সন্তোষ ছিল। সে নিজের পুরো পরিশ্রম ঢেলে দিয়েছিল। পরীক্ষা শেষ হতেই সে সময় নষ্ট না করে সোজা সেই গ্রামের দিকে রওনা হল। সন্ধে নেমে আসছিল যখন সে অর্পিতার বাড়িতে পৌঁছল। দরজা খুলল তো অর্পিতা কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইল। তারপর তার চোখে জল এসে গেল। সে বলল, তুমি সত্যি চলে এলে? রাঘব হেসে বলল, যেসব মানুষ আমাকে কঠিন সময়ে আশ্রয় দিয়েছিল তাদের জন্য আশা কোনো দয়া নয়, এটা আমার কর্তব্য। পরের দিন পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল যে সেই শহরের ছেলেটা আবার ফিরে এসেছে। ভানুপ্রতাপও এই কথা জানতে পারল। সে পঞ্চায়েত ডেকে নিল। গ্রামের বড় মুরব্বীরা আর অনেকে চত্বরে জড়ো হয়ে গেল। ভানুপ্রতাপ উঁচু গলায় বলল, এই ছেলেটা বারবার এই মহিলার বাড়ি কেন আসে? নিশ্চয়ই কোনো লুকিয়ে থাকা কথা আছে। রাঘব শান্ত দাঁড়িয়ে রইল। তারপর সে সবার সামনে বলল, আজ আমিও আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই গ্রামে কি কোনো ক্ষুধার্ত, তৃষ্ণার্থ আর বৃষ্টিতে ফেসে যাওয়া মানুষকে এক রাতের আশ্রয় দেওয়া কোনো অপরাধ? পুরো চত্বরে নীরবতা ছেয়ে গেল। রাঘব আগে বলল, যে মহিলার ওপর আপনারা প্রশ্ন তুলছেন উনি সেই রাতে আমাকে নিজের ছেলের মতো আশ্রয় দিয়েছিলেন। উনি যদি চাইতেন তবে দরজা বন্ধ করতে পারতেন, কিন্তু উনি মানবিকতা বেছে নিয়েছিলেন। মানবিকতার কি এই পুরস্কার মেলে যে তার চরিত্রের উপর আঙুল তোলা হবে? তার কথা শুনে অনেকেই মাথা নিচু করে নিল। তখনই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে উঠলেন আর বলল, আমি আমার দীর্ঘ জীবনে অর্পিতার চেয়ে বেশি সম্মানিতা আর পরিশ্রমী মহিলা দেখিনি। আমরা অন্যদের কথায় এসে অনেক বড় ভুল করেছি। তার এটুকুনি বলতেই আরও অনেকেই অর্পিতার পক্ষে দাঁড়িয়ে গেল। তখনই রাঘব নিজের ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। এগুলো সেই জমির দলিলপত্র ছিল যার কপি সে শহরে গিয়ে সরকারি রেকর্ড অফিস থেকে বের করিয়েছিল। সেই দলিলপত্রে পরিষ্কার লেখা ছিল যে অর্পিতা ওই জমির বৈধ মালকিন আর তার ওপর অন্য কারও কোনো অধিকার নেই। রাঘব সবার সামনে দলিলপত্র পড়ে শোনাল। ভানুপ্রতাপের মুখ শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। গ্রামের লোকেরা প্রথমবার বুঝতে পারল যে সে উন্নয়নের নামে নয়, বরং লোভে পড়ে অর্পিতার জমি কেড়ে নিতে চাইছিল। পঞ্চায়েত সেই সময়ে সিদ্ধান্ত শোনাল যে অর্পিতার জমির ওপর কেউ দাবি করবে না, আর ভবিষ্যতে কেউ তার সম্মানের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াবে না। এতটুকু শুনতেই অর্পিতার চোখ থেকে জল বেরিয়ে এলো। কিন্তু এবার এই জল দুঃখের ছিল না, বরং সম্মান ফিরে পাওয়ার খুশির ছিল। সে ভগবানের দিকে তাকিয়ে হাত জোড় করে নিল। রাঘব আস্তে করে বলল, আজ সত্যের জয় হল। কিন্তু অর্পিতা হেসে উত্তর দিল, না রাঘব, আজ মানবিকতার জয় হল। যদি সেই রাতে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তবে আজ তুমি আমাকে সম্মানের ছায়া দিয়ে দিলে। ঠিক সেই সময় গ্রামের অনেকেই অর্পিতার কাছে নিজের ভুলের ক্ষমা চাইতে লাগল। যেসব মানুষ কখনো তাকে খোটা দিয়েছিল তারাই আজ তার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। সেই সন্ধে গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। কিন্তু রাঘব আর অর্পিতা দুজনের কেউই এটা জানত না যে তাদের জীবনের সবচেয়ে বড় খুশি এখনও আসা বাকি ছিল। কারণ আর কিছু দিনের মধ্যেই ইউপিএসসির চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছিল। আর সেই ফলাফলের সাথেই তাদের ভাগ্য চিরকালের জন্য বদলে যেতে চলেছিল। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর পুরো গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। যেই লোকেরা কখনো অর্পিতার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে কথা বলতো, তারাই এখন সম্মানের সাথে তাকে প্রণাম করতে লাগলো।
অর্পিতার মুখে বছরের পর বছর পর সত্যিকারের শান্তি দেখা যাচ্ছিল, কিন্তু রাঘব জানত যে তার সবচেয়ে বড় পরীক্ষা এখনো বাকি আছে। কিছুদিন পর সে শহর থেকে ফিরে এলো আর ইউপিএসসির চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করতে লাগল। প্রতি সকালে তার নজর সবার আগে ফলাফলের তারিখের ওপর যেত, আর প্রতি রাতে সে ভগবানের কাছে কেবল এতটুকু বলতো যে তার পরিশ্রম যেন বৃথা না যায়। ওদিকে অর্পিতাও প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করত। সে কখনো নিজের জন্য কিছু চায়নি, তার প্রতিটা প্রার্থনায় কেবল রাঘবের সফলতা থাকত। অবশেষে সেই দিনও এসে গেল যার অপেক্ষা দুজনে মাসের পর মাস ধরে করছিল। সকালে যেই ফলাফল ঘোষণা হলো, রাঘব কাঁপতে থাকা হাতে তালিকা খুলল। কিছু মুহূর্তের জন্য তার শ্বাস যেন থমকে গেল। তারপর আচমকা তার চোখ খুশিতে ভরে এলো। তালিকায় তার নাম চমৎকার র‍্যাঙ্কের সাথে লেখা ছিল। বছরের পর বছর পরিশ্রম, সংগ্রাম, ক্ষুধা, অপমান আর অগণিত জেগে থাকা রাতের স্বপ্ন অবশেষে পূরণ হয়ে গিয়েছিল। সে সবার আগে অর্পিতাকে ফোন করল। ফোন তুলতেই তার গলা ধরে এলো। সে কেবল এতটুকু বলতে পারল, অর্পিতাজি, আমি সফল হয়ে গেলাম। অন্যদিক থেকে কিছু মুহূর্ত পুরোপুরি নীরবতা ছিল। তারপর অর্পিতার চোখ থেকে আনন্দের জল বেরিয়ে এলো। সে কাঁপতে কাঁপতে গলায় বলল, আমি জানতাম যে ভগবান পরিশ্রমকারীদের কখনো নিরাশ করেন না। আজ এমন মনে হচ্ছে যেন আমার নিজের স্বপ্ন পূরণ হয়ে গেল। রাঘব বলল, যদি সেই বর্ষার রাতে আপনি নিজের জন্য দরজা না খুলতেন, তবে হয়তো আজ এই দিনও আসত না। আমার সফলতায় যতটা আমার অধিকার আছে, ততটাই আপনারও আছে। কিছুদিন পর রাঘব ট্রেনিংয়ে চলে গেল। সেখানেও সে নিজের সরলতা, সততা আর শৃঙ্খলা দিয়ে সবার সম্মান জিতে নিল। কিন্তু সে কখনো অর্পিতার সাথে কথা বলা ছাড়ল না। দিন যতই ব্যস্ত কেন না হোক, সে সময় বের করে তার খোঁজ অবশ্যই নিত। অন্যদিকে গ্রামে এখন অর্পিতার জীবনও বদলে যেতে লাগল। লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসতে লাগল। মহিলারা তাকে সম্মানের চোখে দেখতে লাগল। কিন্তু সে নিজের ব্যবহারে কখনো অহংকার আসতে দিল না। কয়েক মাস কেটে গেল। ট্রেনিং পুরো হওয়ার পর রাঘব প্রথমবার অফিসারের পোশাকে সেই গ্রামে পৌঁছাল। গ্রামের বাইরে যেই তার গাড়ি থামল, পুরো গ্রামের মানুষ তাকে দেখার জন্য জড়ো হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে কখনো বৃষ্টিতে ভেজা সেই সাধারণ যুবক একদিন এত বড় অফিসার হয়ে ফিরবে। রাঘব সোজা অর্পিতার বাড়ি পৌঁছাল। অর্পিতা যেই তাকে অফিসারের উর্দিতে দেখল, তার চোখ গর্বে চকচক করে উঠল। সে কিছু বলতে পারল না। রাঘব সামনে এগিয়ে তার পা ছুঁল আর বলল, আজ যাই হয়েছি তাতে আপনার দোয়া আর আপনার মানবিকতার সবচেয়ে বড় অবদান রয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই এই দৃশ্য দেখে ভাবুক হয়ে গেল। ঠিক সেই সময় গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলল, বাবা, আজ পুরো গ্রামের সামনে একটা কথা বলতে হবে। সেদিন আমরা অর্পিতার সাথে অনেক অন্যায় করেছিলাম, কিন্তু তুমি তার সম্মান ফিরিয়ে দিলে। এখন যদি তোমার মনে তার জন্য সম্মানের চেয়ে বড় কোনো ভাবনা থাকে, তবে আমরা সবাই তার সাথে আছি। পুরো গ্রামে একদম নীরবতা ছেয়ে গেল। রাঘব আস্তে করে অর্পিতার দিকে দেখল। অর্পিতা নিচু নজরে কেবল এতটুকু বলল, আমি কখনো নিজের জীবনের জন্য কিছু চাইনি, কিন্তু যদি ভগবান আমার ভাগ্যে আবারও সম্মান আর সাথ লিখে থাকেন, তবে আমার কোনো আপত্তি নেই। রাঘব সবার সামনে বলল, আমি সবসময় অর্পিতাজিকে সম্মান দিয়েছি, আর আগেও সারা জীবন দেব। যদি উনি রাজি থাকেন, তবে আমি একে নিজের জীবনসঙ্গী হিসেবে আপন করে নিতে চাই। এটা শুনতেই পুরো গ্রামে খুশির ঢেউ বয়ে গেল। যেসব মানুষ কখনো দুজনের সম্পর্কের উপর আঙুল তুলেছিল, তারাই সবার আগে তালি বাজাতে লাগল। কিছুদিন পর পুরো গ্রামের উপস্থিতিতে অত্যন্ত সরলতা আর সম্মানের সাথে দুজনের বিয়ে সম্পন্ন হল। না কোনো দেখানো ছিল, না কোনো শোরগোল, কেবল আপনত্ব, আশীর্বাদ আর সত্যিকারের সম্পর্কের সুবাস ছিল। বিয়ের পর রাঘব অর্পিতাকে বলল, সেই রাতে আপনি আমাকে কেবল এক রাতের আশ্রয় দেননি, আপনি আমার ভেঙে যাওয়া বিশ্বাসকে সামলে নিয়েছিলেন। আর আজ আমি প্রতিজ্ঞা করছি যে যেভাবে আপনি প্রতিটা কঠিন সময় আমার সাথ দিয়েছিলেন, সেভাবেই আমি জীবনের প্রতিটা রাস্তায় আপনার সম্মান, আপনার বিশ্বাস আর আপনার সাথ সব সময় ধরে রাখব। অর্পিতার চোখ থেকে আবার জল বেরিয়ে এলো, কিন্তু এবার সেই জলে কোনো কষ্ট ছিল না। তাতে সন্তোষ, বিশ্বাস আর নতুন জীবনের চমক ছিল। সময় কেটে গেল। রাঘব একজন সৎ অফিসারের রূপে নিজের দায়িত্ব পালন করতে লাগল, আর অর্পিতা তার সাথে সমাজসেবামূলক কাজে যুক্ত হয়ে গেল।
দুজনে মিলে আর্থিকভাবে দুর্বল যুবকদের জন্য বিনামূল্যে গাইডলাইন আর বইপত্রের সাহায্যের ব্যবস্থা করল, যাতে কোনো পরিশ্রমী ছাত্রের স্বপ্ন কেবল টাকার অভাবে অধরা না থেকে যায়। অনেক বছর পর যখন কেউ তাদের জিজ্ঞেস করত যে আপনাদের গল্পের শুরু কোথা থেকে হয়েছিল, তখন রাঘব হেসে কেবল এতটুকু বলতো, আমাদের গল্প কোনো প্রাসাদ বা বড় ধনসম্পদ থেকে শুরু হয়নি। আমাদের গল্প একটা বর্ষার রাতে খুলে যাওয়া একটা ছোট্ট দরজা থেকে শুরু হয়েছিল, যেখানে একজন বিধবা মহিলা একজন অচেনা যুবকের উপর ভরসা করেছিল। আর সেই ভরসাই কেবল দুটো জীবনই নয়, বরং পুরো গ্রামের চিন্তাভাবনা বদলে দিল। সেদিন গ্রামের লোকেরাও এই শিক্ষা নিল যে কোনো মানুষের পরিচয় তার ব্যাপারে ওড়ানো গুজব থেকে হয় না, বরং তার চরিত্র থেকে, তার ব্যবহার আর তার মানবিকতা থেকে হয়। কারণ কখনো কখনো এক রাতের নিঃস্বার্থ সাহায্য সত্যিই পুরো জীবনের সবচেয়ে সুন্দর শুরু হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার একটা নতুন আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।